আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আপনাদের মাঝে আমি মোহাম্মদ তারিকুল ইসলাম সুমন জীববিজ্ঞানের পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটি পাঠের অংশ নিয়ে। আজকে আমি যে পাঠের অংশটি নিয়ে আলোচনা করব সেটা সকলেই কম বেশি জানেন বা শুনছেন বলে আশা করছি। আর না জানলে চোখ রাখুন আমার এই নতুন ভিডিওটিতে। আশা করি পূর্বের ভিডিওগুলো ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে নতুন পোস্ট দিতে আমার উৎসাহ জাগবে। আর যদি ভিডিও সাবস্ক্রাইব ও শেয়ার না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব ও শেয়ার করে নেবেন। আর আপনাদের নতুন বন্ধুদেরকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন। আর ভিডিওটিতে কোনো প্রকার সমস্যা হলে কমেন্টে বলবেন, আমার সাধ্যমতো চেষ্টা করব। আর আমার কোনো ভুল হলে অবশ্যই বলবেন, তাহলে আমি নতুন কিছু শিখতে পারবো। দেখছি অনেকে অনলাইনে ইনকামের পিছনে ঘোরাঘুরি করতেছেন, তাদের উদ্দেশ্য বলছি। আমার একটি ওয়েবসাইট আছে, চাইলে আপনারা এখানে ভিজিট করতে পারবেন। ভিজিট করে অনেকগুলো অনলাইন ইনকামে অনেকগুলো তথ্য সম্পর্কে জানতে পারবেন। যেমন পিটিসি ওয়ালেট থেকে ইনকাম, ইউটিউব থেকে ইনকাম, তারপর ধরেন গ্রাফিক্সের থেকে ইনকাম, এসইও থেকে ইনকাম, বিভিন্ন প্রকার সম্পর্কে জানতে পারবেন। আমি সাধারণত ওখানে অনেকগুলো পোস্ট করছি, আপনারা চাইলে এই সাইটে ভিজিট করে দেখতে পারেন। সাইটটি হচ্ছে বড় খাতা BARAKHATA, বড় খাতা অনলাইন ONLINE ইনকাম INCYME income.blogspot.com, এই সাইটে আপনারা ভিজিট করতে পারেন। আর আপনারা যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদের ভিজিট করতে হবে onlineschool&college.blogspot.com, এই সাইটে onlineschool&college.blogspot.com, এই সাইটে ভিজিট করতে হবে। ভিজিটে সেখানে আপনারা কমেন্ট ও যথাযথ প্রশ্নের উত্তর ও পেয়ে যাবেন। এছাড়া আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা নিচের সাইটগুলোতে নিচের লিঙ্কগুলোর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। যেমন তারিকুল ইসলাম 4015@gmail.com, এটা একটা ইমেল আইডি। তাছাড়া আরও আছে ইমেল আইডি তারিকুল ইসলাম KDPathak 4015@gmail.com। এছাড়া তারিকুল ইসলাম 4015@yahoo.com। এছাড়া মোবাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন 01755489719 নাম্বারে। তাহলে আমরা কাজে চলে যাই। আজকে আমাদের মূলত কাজ হচ্ছে সাইটোপ্লাজম নিয়ে, জীববিজ্ঞানের সাইটোপ্লাজম নিয়ে। আমরা আজকে জীববিজ্ঞানের সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করব। সাইটোপ্লাজম কি? আগে আমরা আলোচনা করছি যে নিউক্লিয়াস কি। নিউক্লিয়াস হচ্ছে একটা কোষের প্রাণকেন্দ্র। আজকে আমরা নিউক্লিয়াসের ব্যতীত বাকি অংশ নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা কোষের নিউক্লিয়াস ব্যতীত বাকি অংশ যা থাকে তা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের সংজ্ঞা হবে নিউক্লিয়াস ব্যতীত অর্ধস্বচ্ছ প্রোটোপ্লাজমের বাকি অংশের নাম সাইটোপ্লাজম। নিউক্লিয়াস ছাড়া, এখানে আমরা নিউক্লিয়াস দেখতেছি, নিউক্লিয়াস ছাড়া একটা কোষের বাকি প্রোটোপ্লাজমের বাকি অংশগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আমরা বলবো এভাবে, একটি কোষের মধ্যে নিউক্লিয়াস ব্যতীত যে অর্ধস্বচ্ছ দানাদার অর্ধতলীয় জেলির মতো যে অংশ দেখা যায় সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। এটা হচ্ছে সাইটোপ্লাজমের সাধারণত অনেকগুলো ভাগ থাকে। যেমন সাইটোপ্লাজম 3 ভাগে ভাগ করা হয়: সাইটোপ্লাজমীয় মাতৃকা, নির্জীব বা জড়বস্তু সমূহ এবং সজীব বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সমূহ। একটি সাইটোপ্লাজমে সাধারণত 36 ধরনের জৈব অজৈব বস্তু দ্বারা গঠিত। এদের মধ্যে কিছু বস্তু জীবিত অর্থাৎ সজীব, আর কিছু বস্তু মৃত বা নির্জীব বা জড় বস্তু।
তাহলে সজীব নির্জীব বস্তু মিলে মোট 36 প্রকার বস্তু একটা সাইটোপ্লাজমে পাওয়া যায় সাধারণত। তাহলে আমরা সাইটোপ্লাজমের শ্রেণী বিভাগে চলে আসি। সাইটোপ্লাজম কত ভাগে বিভক্ত? সাইটোপ্লাজম সাধারণত 3 ধরনের বৈশিষ্ট্য থাকে। সাইটোপ্লাজমীয় মাতৃকা বা ম্যাট্রিক্স, যাকে ম্যাট্রিক্স বলা হয়, নির্জীব বা জড় বস্তুসমূহ এবং সজীব বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহ। এটা হচ্ছে জড় বস্তু আর এটা হচ্ছে জীবিত বা সজীব বস্তু। তাহলে আমরা সাইটোপ্লাজমের গঠনে চলে আসি। সাইটোপ্লাজম মূলত আবিষ্কার করছেন কে? সাইটোপ্লাজম কিন্তু আবিষ্কার করছেন রবার্ট হুক। 1665 সালে এই সাইটোপ্লাজম আবিষ্কার করেন। সাইটোপ্লাজমের গঠন চলে আসি। সাইটোপ্লাজমের অর্ধতরল অর্ধস্বচ্ছ জেলির মতো অংশটির নাম হচ্ছে, দানাদার জেলির মতো অংশটির নাম হচ্ছে সাইটোপ্লাজমের মাতৃকা। একে হায়ালোপ্লাজম নামে পরিচিত। বন্ধুরা, যদি কখনো হায়ালোপ্লাজম নামটি শুনে থাকেন তখন ঘাবড়ে যেও না। তখন সাইটোপ্লাজমের মাতৃকার অপর নাম কিন্তু হায়ালোপ্লাজম। হায়ালোপ্লাজম মূলত ইংলিশ, কিন্তু সাইটোপ্লাজমের মাতৃকা হচ্ছে বাংলা। সাইটোপ্লাজমীয় মাতৃকা বা হায়ালোপ্লাজম কি? সাইটোপ্লাজমীয় মাতৃকা হায়ালোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজমের অর্ধতরল অর্ধস্বচ্ছ দানাদার সমধর্মী কলিডীয় পদার্থটির নাম হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা। সাইটোপ্লাজমীয় মাতৃকা সাধারণত দুইটি অঞ্চলে বিভক্ত থাকে। দুইটি অঞ্চল হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে, দেখতে পাচ্ছেন নিউক্লিয়াসের অতি কাছাকাছি অংশে অধিক পরিমাণ সাইটোপ্লাজম ঘনীভূত অবস্থায় আছে। এই অঞ্চলটির নাম হচ্ছে এন্ডোপ্লাজম। এবং বাইরের দিকে, কোষের বাইরের দিকে দেখা যাচ্ছে যে অধিকাংশ ফাঁকা স্থান, অর্থাৎ এই জায়গাগুলোতে সাইটোপ্লাজমীয় কণিকাগুলো কম। এই অঞ্চলটি বলা হয় অ্যাক্টোপ্লাজম। তাহলে আমরা এইভাবে বলবো, নিউক্লিয়াসের কোষের অভ্যন্তরে সাইটোপ্লাজমের যে অংশে অপেক্ষাকৃত কম দানাদার অংশটি, সেটা হচ্ছে অ্যাক্টোপ্লাজম, এবং অপেক্ষাকৃত ঘন অঞ্চলটির নাম হচ্ছে এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি প্লাজমা মেমব্রেনের সংলগ্ন অপেক্ষাকৃত কম দানাদার অংশটির নাম হচ্ছে অ্যাক্টোপ্লাজম, এবং ভেতরের দিকে অধিকতর ঘন অঞ্চলটির নাম হচ্ছে এন্ডোপ্লাজম। সাধারণত কণিকাগুলো দ্বারা একটা পর্দার মতো গঠিত হয়। আপনারা এখানে একটা লাল পর্দার মতো অংশ দেখতে পাচ্ছেন। এই পর্দাটাকে বলা হয় টনোপ্লাজম বা টনোপ্লাস্ট নামে পরিচিত। টনোপ্লাজম কি? টনোপ্লাজম হচ্ছে পুরুষাঙ্গ সাইটোপ্লাজমের ভেতরে কোষ গহ্বর চারদিকে। পুরুষাঙ্গ সাইটোপ্লাজমে কোষ গহ্বর, কোষের মধ্যে যে গহ্বরগুলো হয়, কোষের মধ্যে সাধারণত গহ্বর হয়। গহ্বর কিভাবে তৈরি হয়? গহ্বর এই সাইটোপ্লাজমের কণিকা দ্বারা একটা পর্দার মতো আবরণের সৃষ্টি করে। আবরণটা দিয়ে গহ্বর সৃষ্টি হয়। এই আবরণটিকে বলা হয় টনোপ্লাজম বা টনোপ্লাস্ট। তাহলে টনোপ্লাজম বা টনোপ্লাস্ট হচ্ছে সাইটোপ্লাজমের ভেতরে কোষ গহ্বরের চারদিকে অন্তত পাতলা পর্দার আকারে বিস্তৃত সাইটোপ্লাজমীয় অংশটির নাম হচ্ছে টনোপ্লাজম বা টনোপ্লাস্ট। সাইটোপ্লাজমে সাধারণত প্রচুর পরিমাণ পানি পাওয়া যায়, এবং পানিতে দ্রবীভূত বিভিন্ন ধরনের, আমি আগে বলছি, প্রায় 36টি জৈব অজৈব পদার্থ, অ্যাসিড ও এনজাইম বিদ্যমান। কোষে বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমের ধাত্র তন্তুসমূহ দানাদার ও জালিকাকার অথবা কলেডাল হতে পারে। সাইটোপ্লাজমে এন্ডোপ্লাজমে দুই ধরনের বস্তু থাকে। এন্ডোপ্লাজম হচ্ছে ভেতরের অংশে সাধারণত দুই ধরনের বস্তু দেখা যায়। একটা হচ্ছে সজীব বস্তু আর একটা হচ্ছে নির্জীব বস্তু। সাইটোপ্লাজমে কোন জায়গায় পাওয়া যায়? সাইটোপ্লাজমে অপেক্ষাকৃত ঘন স্থানটি বা
এন্ডোপ্লাজমে অপেক্ষাকৃত ঘন প্রান্ত বা এন্ডোপ্লাজমে দুই ধরনের বস্তু পাওয়া যায়। একটা হচ্ছে সজীব বস্তু বা সাইটোপ্লাজমে অঙ্গাণুসমূহ, এবং হচ্ছে নির্জীব বা জড় বস্তুসমূহ পাওয়া যায়। জড় বস্তুসমূহ কিন্তু সাইটোপ্লাজমে ভাসমান অবস্থায় থাকে। সজীব অঙ্গাণুগুলোর মধ্যে সাধারণত কি থাকে? সজীব অঙ্গাণুর মধ্যে সাধারণত থাকে প্লাস্টিড। সজীব অঙ্গাণুর মধ্যে সাধারণত প্লাস্টিড থাকে, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবুল ইত্যাদি ধরনের বস্তু থেকে। এরা কিন্তু সাধারণত জীবিত ধরনের বস্তু। কি কি বস্তু থেকে? অপেক্ষাকৃত কম দানাদার অংশ অধিকতর ঘন অঞ্চলটির নাম হচ্ছে এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজমে দুই ধরনের বস্তু থেকে, একটা হচ্ছে সজীব বস্তু আর একটা হচ্ছে নির্জীব বা জড় বস্তু। সজীব বস্তুগুলোর মধ্যে আছে প্লাস্টিড থেকে, মাইটোকন্ড্রিয়া থেকে, গোলজি বস্তু থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, রাইবোজোম থেকে, লাইসোজোম থেকে, সেন্ট্রোজোম থেকে মাইক্রোটিউবুলও পাওয়া যায়। এরপর আসি নির্জীব বস্তু। নির্জীব বস্তুগুলো সাধারণত কি কি থাকে? নির্জীব বস্তু থেকে পানি, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। নির্জীব বস্তুগুলোর মধ্যে থাকে পানি, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তাহলে সজীব বস্তু ও নির্জীব বস্তু। সজীব বস্তু কিন্তু অনেকগুলো আমরা উপাদান দেখতে পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি সজীবগুলোর অনেকগুলো উপাদান এবং নির্জীব বস্তুগুলো অপেক্ষাকৃত কম। সজীব বস্তুর চেয়ে কম উপাদান নিয়ে নির্জীব বস্তু বা জড় বস্তু গঠিত। সোজা কথা, সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমের বৃহৎ অংশ এবং এই ম্যাট্রিক্স মাতৃকা রয়েছে কপিতে সজীব ও নির্জীব বস্তু নিয়ে। সজীব ও নির্জীব বস্তু নিয়ে এই মাতৃকা বা ম্যাট্রিক্স গঠিত হয়েছে। কি নিয়ে? ম্যাট্রিক্স গঠিত হয়েছে নির্জীব বস্তু ও সজীব বস্তু নিয়ে গঠিত হয়েছে। সজীব বস্তু কতগুলো উপাদান? সজীব বস্তুতে সাধারণত প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবুল, এরা সবগুলি জীবিত। আর মৃত মধ্যে বা জড় পদার্থগুলোর মধ্যে রয়েছে পানি, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এরা হচ্ছে জড়। তাহলে সাইটোপ্লাজমের কাজে চলে আসি। সাইটোপ্লাজমের কি কাজে লাগে? সাইটোপ্লাজম আমাদের কোষে বিভিন্ন ধরনের অঙ্গাণু ও নির্জীব পদার্থগুলিকে ধারণ করে। সাইটোপ্লাজম একটা নদী আছে। এই নদীর মধ্যে অনেক কিছু থাকে। নদীর মধ্যে পানি আছে। পানির মধ্যে অনেক পোকা থাকে, মাছ থাকে, ব্যাঙ থাকে, সাপ থাকে, বিভিন্ন প্রকার বস্তু থাকে। এটা কিভাবে থাকে? এটা পানির মধ্যে ভাসমান অবস্থা থাকে। ভাসমান অবস্থায় যেভাবে মাছ, ব্যাঙ, সাপ, কুমির সবাই যেভাবে থাকে, এরকমভাবে কোষে এর ভূমিকা পালন করে মূলত সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি করে? সাইটোপ্লাজমের ভেতরে যে উপাদানগুলো আছে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি উপাদানগুলো থাকে, এরা সাধারণত এই নদীর পানির মতো ভাসমান অবস্থায় থাকে। বিপাকীয় কার্যাদি পরিচালনা করে। বিপাক হচ্ছে যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু হজম হয়, বা সেটা হচ্ছে বিপাক। বিপাকীয় কার্যাদি পরিচালনা করে এই সাইটোপ্লাজম। রেশন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থ নিঃসরণ করে। কোষের মধ্য থেকে বর্জ্য পদার্থ নিঃসরণ করে সাইটোপ্লাজম। কোষের সাধারণত অ্যাসিড ও ক্ষার নিয়ন্ত্রণে অনেক ভূমিকা পালন করে এই সাইটোপ্লাজম। এছাড়া আবর্তনের মাধ্যমে অঙ্গাণুগুলিকে চলাচল, একটা হাত বা পা যেমন আছে, এই হাত বা পা চলাচলের জন্য কোষ সাইটোপ্লাজমগুলো নড়াচড়ায় সাহায্য করে, বিভিন্ন প্রকার সাহায্য করে থাকে এবং উত্তেজনা সাড়া দিয়ে জীবের বৈশিষ্ট্য প্রদর্শন করে। বিভিন্ন প্রকার উত্তেজনা বলতে যে কোনো প্রকার সাড়া, যে কোনো প্রকার উত্তেজনা বলতে কাউকে যদি ডাকা হয় তাহলে সে শুনে সাড়া দেয়, এরকম কিছু অবস্থা। যেমন তোমাকে যদি পিঁপড়া বা মশা কামড় দেয় তাহলে তুমি মশা থেকে থাপ্পড় দিয়ে মারার চেষ্টা করো, এটা হচ্ছে উত্তেজনা। এই সাড়া দেয়, এটা মূলত
সাইটোপ্লাজমের অনেকাংশ ভূমিকা বৈশিষ্ট্য প্রদর্শন করে। সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য প্রদর্শন করে উত্তেজনা সাড়া দেওয়া সাইটোপ্লাজমে একটা বৈশিষ্ট্য প্রদান করে থাকে। সাইটোপ্লাজমে বিপাকীয় অনেকগুলো ভূমিকা পাওয়া যায়। বিপাক বা মেটাবলিজম বলতে সাধারণত জীবদের সংঘটিত সব ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়ার যোগফলকে বোঝায়। বিপাক বা মেটাবলিজম বা বিপাক মেটাবলিজম বা বিপাক। জীবদের সাধারণত অনেকগুলো জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। একটা জীবদের প্রতিনিয়ত অনেকগুলো জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। এই বিক্রিয়াগুলোকে বলা হয় মেটাবলিজম বলা হয় এই বিক্রিয়াগুলোকে। তাহলে মেটাবলিজম বা বিপাক হচ্ছে একটা জীবদেহের জীবকোষের মধ্যে যে জৈব রাসায়নিক পরীক্ষা অনবরত চলতে থাকে, এই জৈব রাসায়নিক পরীক্ষাকে বলা হয় মেটাবলিজম। জৈব রাসায়নিক পরীক্ষা সাধারণত দুইটি বিক্রিয়া সংঘটিত। একটা হচ্ছে উপস্থিতি বিক্রিয়া, আর একটা হচ্ছে অপস্থিতি বিক্রিয়া। উপস্থিতি বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া স্থূলভাবে গঠনমূলক হয়, স্থূল বা অধিক পরিমাণ, অনেক বড় পরিমাণ সংঘটিত হয় যে বিক্রিয়া, সেটা হচ্ছে উপস্থিতি বিক্রিয়া। আর অপস্থিতি হচ্ছে ধ্বংসাত্মক বা অপেক্ষাকৃত কম ধ্বংসাত্মক যে ধরনের বিক্রিয়া ধ্বংসাত্মক, সেটাই হচ্ছে অপস্থিতি। উপস্থিতি হচ্ছে যে বিক্রিয়া স্থূলভাবে সংঘটিত হয়, সেটা হচ্ছে উপস্থিতি। আর যেটা হচ্ছে বিক্রিয়া ধ্বংসাত্মক কাজে নিয়োজিত থাকে, সেটা হচ্ছে অপস্থিতি। তাহলে মেটাবলিজম বা বিপাক হচ্ছে যে সাইটোপ্লাজমের জৈব রাসায়নিক একটি বিক্রিয়া ঘটে। এই জৈব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে মেটাবলিজম আবার দুইটি উপাদান আছে, একটা হচ্ছে উপস্থিতি বিক্রিয়া আর একটা হচ্ছে অপস্থিতি বিক্রিয়া। উপস্থিতি বিক্রিয়া হচ্ছে বৃহৎ অংশে উপস্থিতি বিক্রিয়া হচ্ছে স্থূলভাবে গঠনমূলক অংশটা হচ্ছে উপস্থিতি বিক্রিয়া, এবং ধ্বংসাত্মক কাজে যে বিক্রিয়া সেটা হচ্ছে অপস্থিতি বিক্রিয়া। তাহলে এখন আসে শোষণে। শোষণ হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া, যার মাধ্যমে একটা এটিপি তৈরি হয়। শোষণের গ্লাইকোলাইসিস ধাপটি সাইটোপ্লাজমের মাতৃক এবং অন্যান্য ধাপগুলোর সাইটোপ্লাজমের অবস্থায় মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এটি একটি অপস্থিতিমূলক বিক্রিয়া। এগুলো হচ্ছে সাইটোপ্লাজমের। এইটুকু আজকে থাকলো। আমরা আগামীতে আলোচনা করব সাইটোপ্লাজমের বিভিন্ন প্রকার সজীব এবং নির্জীব বস্তু সম্বন্ধে। সজীব এবং নির্জীব বস্তুর মধ্যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবুল, পানি, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ইত্যাদি সম্বন্ধে আলোচনা করব। তো আগামী টিউটোরিয়াল পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনায় করি। এছাড়া আমার নিয়মিত ভিজিট অর্থাৎ আপনারা এই ভিডিওগুলো পেতে পারেন। আমার এটা একটু লক্ষ্য করবেন, লক্ষ্য করলে আপনারা এই সমস্ত ভিডিও পাবেন বলে আশা করছি। আপনারা সাধারণত বড়খাতা online-income.blogspot.com এই সাইটে ভিজিট করবেন এবং এই ভিডিওগুলো সংগ্রহ করে রাখবেন, কারণ এই ভিডিওগুলো আপনার অনেক উপকার করতেছে। কারণ যেমন ধরেন আপনার প্রাইভেটে অনেক পরিমাণ খরচ হয়। আপনার সাধারণত এই ভিডিওগুলো ডাউনলোড করে সাইটোপ্লাজমের লেকচার বা বিভিন্ন প্রকার বিষয়ের উপর লেকচার সম্বন্ধে জানতে পারবেন বলে আশা করছি। সাইটোপ্লাজমের অন্য কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকলো। সবাইকে বিদায় জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।